আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের রেওয়া মিল সংক্রান্ত কুমিল্লা বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। তো এই যে কুমিল্লা বোর্ড 2023 সালের প্রশ্নটি আমি ডান দিকে লিখে রেখেছি। কুমিল্লা বোর্ড 2023 সালে যে 7 নং প্রশ্নে এসেছিল রেওয়া মিল সংক্রান্ত এই প্রশ্নটি। এই প্রশ্নের ক নম্বরে বলেছে সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তো সমন্বিত ক্রয় হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য ক্রয় এগুলি যোগ করে সমাপনী মজুত পণ্য বিয়োগ হবে। তো তাহলে আমরা ক নম্বরের সমাধান এখানে করার চেষ্টা করি। বাম দিকে উত্তরের অংশ লিখব আর ডান দিকে প্রশ্ন। তো প্রশ্ন দেখে দেখে ক নম্বর সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয়। প্রারম্ভিক মজুত পণ্য আগে লিখব যদি থাকে, প্রারম্ভিক মজুত পণ্য আছে, এই যে প্রারম্ভিক মজুত পণ্য উপরের দিকে এই 15,000 টাকা, এই 15,000 টাকা লিখব। এবার এর সাথে ক্রয় যোগ করব। ক্রয়ের সাথে যদি ফেরত থাকে তাহলে আবার বিয়োগ করতে হবে। ক্রয় ফেরত তো দেখছি না, ক্রয় মাঝের ঘরে লিখব, কারণ ক্রয় ফেরত নেই, থাকলে বিয়োগ করতাম। এবার এই প্রারম্ভিক মজুত পণ্যের ক্রয় যোগ করে 95,000 টাকা নিচে লিখব। এখান থেকে সমাপনী মজুত পণ্য বিয়োগ করব। সমাপনী মজুত পণ্য অঙ্কের মধ্যে থাকার কথা, দেখি খুঁজতে থাকি। সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য, এই যে সমাপনী মাঝখানে 13,000 টাকা সমাপনী মজুত পণ্য, এই 13,000 টাকা। 95 থেকে 13,000 টাকা বিয়োগ করে এই 82,000 টাকা, এইটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এই 82,000 টাকা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তো ক নম্বরের সমাধান হলো, উত্তর হলো 82,000 টাকা, তাই না? খ নম্বরে বলেছে রেওয়া মিল প্রস্তুত করতে। তো রেওয়া মিল সাধারণত কীভাবে প্রস্তুত করতে হয় তোমরা পারবে, তারপরেও আমি কোনগুলো ডেবিটে এবং কোনগুলো ক্রেডিটে বসবে একটু দ্রুত বলে দিচ্ছি, তাহলে তোমরা রেওয়া মিলটা নিজে করতে পারবে, কারণ রেওয়া মিল প্রস্তুত করা সহজ। এই যে আমি এখানে উত্তর খ। তো রেওয়া মিলের জন্য এখানে তথ্যটা নিয়ে এসেছি। সাধারণত আমি কোনগুলো বসে না আগে দেখি। এই যে মনিহারি 31 বার, এটা সমাপনী মনিহারি, এটা রেওয়া মিলে লিখতে হবে না। সমাপনী মজুত পণ্য, এটাও রেওয়া মিলে লিখতে হবে না। প্রারম্ভিক ব্যাংক জমা, এটাও রেওয়া মিলে লিখতে হবে না। এই 3টা আইটেম রেওয়া মিলে বসবে না। আমি আবার বলছি, লক্ষ্য করি। আমি চাই যে এই তথ্য দেখে তোমরা নিজের রেওয়া মিলটা প্রস্তুত করো। তো কীভাবে প্রস্তুত করবে সেটা আমি হেল্প করতেছি। রেওয়া মিলের ছক তো আমরা সবাই পারি। তো সে রেওয়া মিলের ছকে যখন আমরা লিখব ডেবিট ক্রেডিট উভয় দিকে, তখন এই 3টা আইটেম লিখব না। কী কী লিখব না? এই যে মনিহারি, সমাপনী মনিহারি রেওয়া মিলে বসে না, তাই এটা আমরা লিখব না রেওয়া মিলে। সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে বসে না, এটাও আমরা রেওয়া মিলে লিখব না। ব্যাংক জমা রেওয়া মিলে বসে না, এটাও রেওয়া মিলে লিখব না। এই 3টা ক্রস চিহ্ন দিয়ে রাখলাম, এগুলো রেওয়া মিলে লিখব না। এইবার আমরা দেখব কোনগুলো রেওয়া মিলের ক্রেডিটে বসে। এই যে মূলধন রেওয়া মিলের ক্রেডিটে বসে, কারণ মালিকানা সত্ত্ব রেওয়া মিলের ক্রেডিটে বসে। প্রদেয় হিসাব রেওয়া মিলের ক্রেডিটে বসে। তারপর এই যে বিক্রয় রেওয়া মিলের ক্রেডিটে বসে, বিক্রয় আয়। শিক্ষানবিশ ছেলে রেওয়া মিলের ক্রেডিটে বসবে, শিক্ষানবিশ ছেলে আমি আয়। কুরিন সঞ্চিতি রেওয়া মিলের ক্রেডিটে বসবে, কুরিন সঞ্চিতি রেওয়া মিলের ক্রেডিটে বসে। প্রাপ্ত কমিশন রেওয়া মিলের ক্রেডিট দিকে বসবে। ব্যাংক জমাতিরিক্ত রেওয়া মিলের ক্রেডিট দিকে বসবে। তাহলে ক্রেডিট দিকে কয়টা বসবে? 1, 2, 3, 4, 5, 6, 7টা আইটেম ক্রেডিট দিকে বসবে। এইবার বাকিগুলো ডেবিট দিকে বসবে। যেগুলো ডেবিটে বসবে তার পাশে আমি কিছু লিখি নাই, কিন্তু আমি বলে দিচ্ছি কোনগুলো ডেবিট দিকে বসবে। যে উত্তোলন ডেবিটে বসবে, হাতে নগদ, প্রারম্ভিক মজুত পণ্য, প্রাপ্য হিসাব, এগুলি সব ডেবিট দিকে বসবে রেওয়া মিলের। মনিহারি প্রারম্ভিকটা রেওয়া মিলের ডেবিট দিকে বসবে। বিনিয়োগ ক্রয় রেওয়া মিলের ডেবিট দিকে বসবে। আসবাবপত্র রেওয়া মিলের ডেবিট দিকে বসবে। অর্থাৎ যেগুলোর পাশে আমরা কোনো সিগন্যাল দিই না, লিখি নাই, ওইগুলি রেওয়া মিলের ডেবিটে বসবে। আর যেগুলো ক্রেডিট দিকে বসবে পাশে ক্রেডিট লিখে দিলাম। আর এই মনিহারি, এই যে যার পাশে ক্রস দিয়ে রেখেছি, এগুলো রেওয়া মিলে বসবে না। তোমরা আবার উত্তর লেখার সময় এইভাবে ক্রস দিয়ে এইভাবে ক্রেডিট লিখে রাখবে না। তোমরা রেওয়া মিল প্রস্তুত করতে পারবে নিশ্চয়ই, সেইভাবে রেওয়া মিল প্রস্তুত করবে। রেওয়া মিল তো নিশ্চয়ই প্রস্তুত করতে পারো তোমরা। ইতিপূর্বে তো আমরা রেওয়া মিল সংক্রান্ত তথ্য আলোচনা করেছি। আমরা যেহেতু বোর্ডের রেওয়া মিল আলোচনা করতেছি, নিশ্চয়ই রেওয়া মিলের বেসিক নলেজ আমাদের আছে। এই ছিল আমাদের খ নম্বরের উত্তর, রেওয়া মিল প্রস্তুত সংক্রান্ত তথ্যাবলী। এবার গ নম্বরে কি বলেছে? এই যে নিচে আজাদ এন্টারপ্রাইজে চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। তো যাই চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ নির্ণয়। এই যে বাম দিকে এবার আমি ছক অঙ্কন করলাম, ডান দিকে প্রশ্নটা রেখে দিলাম। এই প্রশ্ন দেখে দেখে বাম দিকে আমরা চলতি সম্পদ প্রথমে নির্ণয় করব।
তো এই অঙ্কে চলতি সম্পদ কী কী আছে লক্ষ্য করে, এই যে হাতে নগদ চলতি সম্পদ 12,000 টাকা, হাতে নগদ চলতি সম্পদ লিখবো 12,000 টাকা, এই যে এইখানে আছে 3 নম্বর লাইনে। প্রাপ্য হিসাব আছে 5 নম্বর লাইনে 38,000 টাকা, এটা চলতি সম্পদ। প্রাপ্য হিসাব মানে কিন্তু দেনাদার। প্রাপ্য হিসাবের আগের নাম ছিল দেনাদার, এখন আধুনিক নাম প্রাপ্য হিসাব। তো প্রাপ্য হিসাব সম্পদ এবং চলতি সম্পদ। এখন এই যে মনিহারি আছে না দুইটা, এই সমাপনী মনিহারি যে 8,000 টাকা, এটা কিন্তু চলতি সম্পদ। সমাপনী মনিহারি লিখব 8,000 টাকা, মনিহারি 31/12, মনিহারি দুইটা আছে কিন্তু এই সমাপনী মনিহারি রেওয়া মিলে লিখতে হয় না, কিন্তু চলতি সম্পদ, বিষয়টি খেয়াল রাখবো। আবার এই যে নিচে আছে সমাপনী মজুদ পণ্য 13,000 টাকা, এই সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে লিখতে হয় না, কিন্তু চলতি সম্পদের মধ্যে আসে। এই যে সমাপনী মজুদ পণ্য 13,000 টাকা, এই মাঝখানে নিচের দিকে আছে সমাপনী মজুদ পণ্য 13,000 টাকা। ব্যাংক জমা, ব্যাংক জমা চলতি সম্পদ, কিন্তু এই প্রারম্ভিক ব্যাংক জমা না, সমাপনী ব্যাংক জমা। সমাপনী ব্যাংক জমা এই অঙ্কে নাই, সেজন্য চলতি সম্পদ আর নাই এই অঙ্কে। এই যে এখানে একটা বিনিয়োগ আছে, বিনিয়োগটা হচ্ছে মধ্য মেয়াদি সম্পদ, এটা হচ্ছে মধ্যমেয়াদী সম্পদ, এটা চলতি সম্পদ না। এবার এগুলো যোগ করব, যোগ করে এই 4টা যোগ করে এইখানে লিখব 71,000 টাকা, এটার নাম হচ্ছে মোট চলতি সম্পদ। এরপর চলতি দায়, চলতি দায় নিচে নির্ণয় করব। আবার প্রথম থেকে দেখতে দেখতে আসি কোনগুলো চলতি দায়। এই যে প্রদেয় হিসাব 17,000 টাকা, এটা কিন্তু চলতি দায়। প্রদেয় হিসাব 17,000 টাকা, এটা কিন্তু চলতি দায়। এই প্রদেয় হিসাব 17,000 টাকা চলতি দায়। আচ্ছা, তারপরে আর আছে এই সবার নিচে ব্যাংক জমা অতিরিক্ত 10,000 টাকা। ব্যাংক জমা চলতি সম্পদ, কিন্তু ব্যাংক জমা অতিরিক্তটা চলতি দায়। ব্যাংক জমার পাশে যদি এক এক লেখা থাকে সেটা আবার আসবে না, রেওয়া মিলেও আসবে না, চলতি সম্পদেও আসবে না। অর্থাৎ এই ব্যাংক জমা এক এটা এই অঙ্কে কোথাও আসবে না। তাহলে ব্যাংক জমা অতিরিক্তটা দায়, যেহেতু এখানে লিখবো ব্যাংক জমা অতিরিক্ত। এই সবার নিচে লেখা আছে 10,000 টাকা। 17,000 আর 10,000 যোগ করে 27,000 টাকা, এটা হচ্ছে মোট চলতি দায়, মোট চলতি দায়। নিচে ডাবল দাগ দিয়ে দিব। তো আমাদের এই পর্যন্ত করতে বলেছে অঙ্কের। আমাদের যদি বলতো চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য নির্ণয় করো, তাহলে উপরেটা থেকে নিচেরটা বিয়োগ করে দেখাইতাম, কিন্তু এখানে যেহেতু পার্থক্য নির্ণয় করতে বলেনি, তা এই পর্যন্তই আমাদের অঙ্ক শেষ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অবশ্য শিক্ষার্থীদের অনুরোধে একটা একটা করে অঙ্ক আলোচনা করার চেষ্টা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে, মানে স্বল্প সময়ের মধ্যে। তো পরের ক্লাসে কী করবো একটু দেখে যাই। চট্টগ্রাম বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।